এসএসসির পর এবার প্রাথমিকের নিয়োগ আগামীকাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমার সঙ্গে সোমরাজও আছে, সরাসরি কথা বলবো একবার সোমরাজের সঙ্গে। সোমরাজ, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। দেখো, প্রায় 3 বছর বাদে রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক স্কুলগুলিতে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আগামীকাল সন্ধ্যে থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে 13,421টি। আগামীকাল সন্ধ্যে থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পোর্টাল চালু করবে। কিভাবে নিয়োগ করতে হবে এবং জেলা ভিত্তিক কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিস্তারিত আগামীকাল সকাল 10টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটে দিয়ে দেবে। তুমি জানো, যেহেতু জেলা ভিত্তিক নিয়োগ ডিপিএসসির মাধ্যমে হয়, যদিও শেষবারে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবেই করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, ফলত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল সকাল 10টার মধ্যে দিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপর আগামীকাল সন্ধ্যা থেকেই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন নেওয়া এবং জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। গোটাটাই হবে অনলাইনে এবং যেটা মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। ধন্যবাদ। সবাই চান শহর থাকুক সাফসুত্র, যানজট মুক্ত, আর তার জন্য শহরের যিনি দায়িত্বে সেই পুরসভাকে কাজ করতে দিতে হবে। সবাই চান পুরসভা কাজ করুক। তো শিলিগুড়ি পুরসভায় বেআইনি নির্মাণ যেখানে সেখানে সেই নির্মাণ ভাঙার জন্য উদ্যোগী পুরসভা, কিন্তু দেখা যাচ্ছে যখন নির্মাণ ভাঙতে যাচ্ছেন পুরসভারই কাউন্সিলর বাধা দিচ্ছে। দেখুন, এটা তো গাইডের কাজ হচ্ছে, এটা তো মানে কোনো কারা করছে? পার্টি পলিটিক্সের কাজ হচ্ছে। কি আপনার বিল্ডিং এ অবৈধ কি রয়েছে? যে অবৈধ কিছু নেই, জলে ভেঙে টেঙে দিয়ে ওদের হিসাব করে ওরা যা চেয়েছে তাই করে দেওয়া হলো। আমরা মিউচুয়াল করে নিচ্ছি উভয় পক্ষে। 6 মাস পরে এসে এগুলা হচ্ছে, কারণটা কি? দিলীপ বর্মন নিজে কাউন্সিলর, কিন্তু তিনি চাইছেন না এই অবৈধ নির্মাণ ভাঙা হোক। কেন? পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, কাউন্সিলর তো কোথায় পুরসভার কাজে সহযোগিতা করবেন, 10টা লোকে বলবেন যে এই তো পুরসভা ভালো কাজ করছে, কাউন্সিলর বাহবা করবেন, কাউন্সিলরই বাধা দিচ্ছেন পুরসভার কাজে কেন? দেখো, এটা কিন্তু নতুন নয়। এর আগেও আমরা দেখেছি দিলীপ বর্মনকে বাধা দেওয়ার কাজ। এর আগেও সেই 46 নম্বর ওয়ার্ডেরই যে চম্পাশির বাজার, সেখানে যখন উচ্ছেদ করতে যায় সেই সময় কিন্তু তিনি রুখে দাঁড়ান এবং উচ্ছেদে তিনি বাধা দেন। তারপর আমরা দেখেছি শিলিগুড়ি পুরসভার মাসিক বোর্ড সভা, সেখানেও কিন্তু তিনি পুরসভার মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দেন বেশ কিছু ইস্যু নিয়ে। আবারও কিন্তু সেই দিলীপ বর্মন যাকে দলবিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয়েছিল প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই দিলীপ বর্মন কিন্তু আজ আবারও তার নিজের ওয়ার্ড 46 নম্বর ওয়ার্ডে যখন একটি অবৈধ বিল্ডিং ভাঙতে যায় পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, যান ইঞ্জিনিয়াররা, সেখানে কিন্তু তিনি রুখে দাঁড়ান। প্রায় ঘন্টা 1.5 থেকে 2 সেখানে কিন্তু পুরসভা কর্মীদের ঠাঁই দাঁড় করিয়ে রাখেন তিনি, এবং তিনি সাফ জানান যে মেয়র এবং ডেপুটি মেয়রের অঙ্গুলি হেলনে চলছে পুরসভা এবং গোটা শহর, তা তিনি কোনো মতে হতে দেবেন না। যেই বিল্ডিং ভাঙতে আসছেন, এই বিল্ডিং 7 থেকে 8 বছর আগে তৈরি হয়। পুরসভার কাছ থেকে কিন্তু এনওসিও পেয়েছিল এই বিল্ডিং কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই যারা এখানে আবাসিকরা রয়েছেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বাধা দেন, এবং 6 মাস আগেই পুরসভার যে কমিশনার তার সঙ্গে তারা বৈঠক করে যে এক অবৈধ অংশের কথা বলা হয়েছিল পুরসভার পক্ষ থেকে, সেই বিষয়ে তারা মিটিয়ে নেন এবং যে গ্যারেজের অংশ যে অবৈধ ছিল তা কিন্তু তারা ভেঙে দেন। এটা দাবি হলো সেই ব্যবসায়ী এবং সেই আবাসনের আবাসিকদের, এবং তাতে সুর মেলান এই কাউন্সিলর দিলীপ বর্মন, এবং তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে রীতিমতো চ্যালেঞ্জ করে দেন যে এই ধরনের কার্যকলাপ তিনি করতে দেবেন না। কিন্তু বারবার পুরসভার একাধিক ওয়ার্ডে এরকম বেআইনি বিল্ডিং রয়েছে, সেসব ভাঙতে কিন্তু উদ্যোগী হন না মেয়র ডেপুটি মেয়র, একমাত্র তার ওয়ার্ডকে বেছে নেওয়া হয়। যেখানে অবৈধ একাধিক বিল্ডিং এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সেসব ভাঙা হয়নি। এবং যে 46 নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং যখন ভাঙতে যান, ডেপুটি মেয়রের ফোনে সেই বিল্ডিং না ভেঙে ফিরে আসেন বিল্ডিং বিভাগের কর্মীরা। সেটাও কিন্তু কি অভিযোগ করছেন তিনি? ধন্যবাদ পার্থপ্রতিম। একবার শুনবো কি অভিযোগ করছেন তিনি এবং তার প্রেক্ষিতে পুরসভা কি বলছে। আর 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে।
জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। যে অন্যায় কাজ করছে, মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না, সেখানে কত টাকা নিয়েছে হিসাব দিক। যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমি দলের লোক হয়ে আর আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে। সব ফালতু কথা বলতে আসবো, শুনতে এখন রাজি আছি, যখন যা হবে সেটা নিয়ে কোনো দিল্লি তিহার জেল থেকে প্যারোলে মুক্তি পাওয়া 6 মাস আগে এক অপরাধী কলকাতার রিপন স্ট্রিট থেকে ধরা পড়ল। কিভাবে সেখান থেকে রিপন স্ট্রিটে, কেনই বা রিপন স্ট্রিটে? এখানে কি কেউ শেল্টার দিচ্ছিল? সে কে, কিভাবে ধরা পড়লো? মোহাম্মদ সৌরভ, জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, লখনৌ গ্যাংস্টার মোহাম্মদ সৌরভ, তিনি জুলাই মাসে তার স্ত্রী অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিহার জেলে বন্দী। তিনি প্যারোলে মুক্তি নিয়ে বাড়ি গিয়েছিলেন লখনৌতে, এবং তারপরে তিনি জেলে ফেরত যাননি, তিনি পালিয়ে গেছিলেন, এমনটা কিন্তু অভিযোগ বা এমনটা কিন্তু দিল্লি পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এরপরে মোহাম্মদ সৌরভকে বিভিন্ন জায়গাতে খোঁজা হচ্ছিল, উত্তরপ্রদেশ এসটিএফ এর সাহায্য নেওয়া হচ্ছিল, এবং কিছুক্ষণ আগেই রিপন স্ট্রিট থেকে মোহাম্মদ সৌরভকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই মোহাম্মদ সৌরভ নটোরিয়াস ক্রিমিনাল 2011 সালে দিল্লিতে নামি দামি একটি সোনার দোকানে ঢুকে 1 কোটি টাকার সোনার গয়না লুট এবং সোনার দোকানদার সহ 3 জনকে খুন তিনি করেছিলেন, এবং এই ঘটনায় তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী ছিলেন হচ্ছে তিহার জেলে। এবং জুলাই মাসে স্ত্রী অসুস্থ দেখিয়ে প্যারোলে তিনি ছাড়া পেয়েছিলেন এবং বাড়ি গিয়েছিলেন। তারপর থেকে সে কিন্তু পালিয়ে বেরোচ্ছিল, এবং তাই কিছুক্ষণ আগে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ, এবং ইতিমধ্যে তাকে বাক্সি থানায় নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে দিল্লি পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই প্যারোলে মুক্তি পাওয়ার পর সে গা ঢাকা দেয় এবং বিভিন্ন জায়গাতে সে কিন্তু পালিয়ে বেরোচ্ছিল, এবং কিছুদিন আগে বা মাসখানেক আগে তিনি কলকাতায় এসেছেন, এমনটা কিন্তু দিল্লি পুলিশের দাবি করা হচ্ছে। এবং পোকশিয়া এলাকাতে লুকিয়েছিলেন, এবং আজকে রিপন স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পোকশিয়ায় কোথায় ছিলেন সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে বা তারা এক্সামিন করছেন, এবং সরাসরি ইতিমধ্যেই ধরে বাক্সি থানায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জুলাই মাসের পর থেকে এই নভেম্বর মাসের একটু শেষ দিক, এই যে এতদিনের যে বেশ কয়েক মাসের যে ব্যবধান, এই দিন কোথায় কোথায় গিয়েছিলেন। কারণ এই মোহাম্মদ সৌরভের খুনের আগে উত্তরপ্রদেশ এবং বিহার বা এই সমস্ত নেপাল সীমান্তবর্তী এলাকাতে কিন্তু উত্তরপ্রদেশ এসটিএফ এবং দিল্লি পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছিল, এবং পরবর্তী সময় দিল্লি পুলিশ বিশেষ সূত্র মারফত তারা এখন খবর পায় যে কলকাতায় লুকিয়ে রয়েছে। এরপরে কলকাতাতে কিন্তু আজকে অভিযান চালানো হয় এবং রিপন স্ট্রিট থেকে সৌরভকে অ্যারেস্ট করা হয়েছে। ধন্যবাদ। নিউটাউনে সোনা ব্যবসায়ী স্বপন কামিলা খুনে পরিবার অভিযোগ করেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এখনো পর্যন্ত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করেছে না, এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য নথি সব কিছু খুঁটিয়ে দেখে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 3 জনই প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ বলে দাবি করছে পুলিশ। তো এই 3 জনের সঙ্গে প্রশান্ত বর্মনের কথা হয়েছিল সেদিনের সেই খুনের দিন, অপহরণের পরে কি কি কথা হয়েছিল, এই সব জানতে কল ডিটেলসে এবারে নজর। এই কল ডিটেলস থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, স্বর্ণ ব্যবসায় খুনের ঘটনা 3 অভিযুক্তের কল ডিটেলস এবং মোবাইলের ফোনের পুরো তথ্য একেবারে পুরোপুরি কিন্তু তদন্তকারীদের হাতে। ঘটনার আগে এবং ঘটনার পরে 3 জনের সাথে ভিডিও যে সমানভাবে কথোপকথন হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার মধ্যে অভিযুক্ত রাজু ঢালি, গাড়ি চালক, তিনি কিন্তু ভিডিওর সঙ্গে কম কথা বললেও যোগাযোগ ছিল রীতিমতো। এবং অভিযুক্ত তুফান সাফা এবং সজয় সরকারকে সাথে এই খুনের ঘটনার আগে এবং খুনের ঘটনার পরে একাধিকবার দিন কয়েক কথোপকথন হচ্ছে, সেই তথ্য ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে। এমনকি দেখা যাচ্ছে প্রত্যেকে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন সমস্ত কিছু একেবারে গোয়েন্দা বাজে। কলকাতায় যে এসছিলেন সবাই প্রত্যেকে সেই টাওয়ার লোকেশন হাতে এসে পৌঁছেছে। 3 অভিযুক্তর ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছিল এবং 2-3 দিনের মধ্যে রিপোর্ট আসবে এমনটাই তারা মনে করছে। তারপরে বাকি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবে। মোবাইলে কল ডিটেলস দেখে 2 অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই উত্তরবঙ্গ এলাকায় খোঁজ চালানো হচ্ছে, কিন্তু যে তথ্য উঠে আসছে একদিকে কল ডিটেলস, শুধু তাই না অন্যদিকে ফোনের টাওয়ার লোকেশন, এই সবকিছু কিন্তু একেবারে মিলে যাচ্ছে। আর সেখান থেকে কিন্তু পুলিশি পরবর্তী পদক্ষেপ কি হবে তা কিন্তু ফরেন্সিক মোবাইল রিপোর্ট আসার পরেই কিন্তু আরো স্পষ্ট হবে। ধন্যবাদ।